विशाल, मैं समीर बोल रहा हूँ। 1981 সালের 19শে জুন রিলিজ হয়েছিল রামসে ব্রাদার্সদের সায়েন্স ফিকশন মুভি দেহশাত। দেহশাত শব্দটির অর্থ হলো ত্রাস। সিনেমাটির কাহিনীকার ছিলেন রামসে ভাইদের মধ্যে সবচেয়ে বড় ভাই কুমার রামসে। ফিল্মের চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। ফিল্ম দেহশাতের কাহিনীটা একটি বিখ্যাত ইংরেজি কল্পবিজ্ঞানের গল্প দ্য জেকিল অ্যান্ড মিস্টার হাইডের দ্বারা প্রভাবিত ছিল, যার লেখক ছিলেন রবার্ট লুই স্টিভেনসন। এই একই কাহিনীর ওপরে ভিত্তি করে সঞ্জীব কুমার, রেখা এবং আমজাদ খান স্টারার একটি ফিল্ম বলিউডে ইতিমধ্যেই নির্মিত হয়ে গেছিল, যার নাম ছিল চেহারে পে চেহারা। নবীন নিশ্চল, সারিকা, রাজেন্দ্রনাথ, দেবকুমার, নরেন্দর নাথ, রমেশ দেও এবং ওম শিব পুরী অভিনীত ফিল্ম দেহশাত একটি সায়েন্স ফিকশন মুভি হলেও রামসে ব্রাদার্সরা এই ফিল্মের মেকিং এবং ট্রিটমেন্টে নিজেদের ট্রেডমার্ক কিছু হরর ফ্লেভারও যুক্ত করে দিয়েছিলেন। সেই জন্যে ফিল্ম চেহারে পে চেহারার তুলনায় দেহশাত একটু বেশি উপভোগ্য এবং এন্টারটেইনিং মুভি হয়েছিল। সিনেমাটির ডায়লগ লিখেছিলেন ওমর খৈয়াম শাহানপুরি, যিনি পরবর্তীকালে রামসে ভাইদের কাল্ট অ্যান্ড ক্লাসিক ভৌতিক সিনেমা ভিরানারও ডায়লগ লিখেছিলেন। ফিল্ম দেহশাতের সঙ্গীত পরিচালক ছিলেন বাপি লাহিড়ী এবং গানগুলি লিখেছিলেন অমিত খান্না। সিনেমার সাথে যুক্ত ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানার আগে চলুন সিনেমার কাহিনীতে আগে একটু নজর দেওয়া যাক। ফিল্মের গল্পটা ছিল ডক্টর সমীর রাশিয়া থেকে নিজের উচ্চশিক্ষা সম্পূর্ণ করে যখন নিজের পৈতৃক গ্রামেই চিকিৎসক হিসেবে ফিরে আসার সিদ্ধান্ত নেন, তখন গ্রামবাসীরা সবাই তাকে স্বাগত জানায়। কিন্তু গ্রামে ফিরে আসার পরে ডক্টর সমীর একটা জিনিস লক্ষ্য করেন যে তাদের গ্রামের স্থানীয় কবরখানা থেকে একের পর এক মৃতদেহ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সেটা গ্রামের মানুষদের মধ্যে একটা আতঙ্ক বা দেহশাতের সৃষ্টি করে রেখেছে। এরপরে দেখা যায় যে রবার্ট নামে একজন গ্রামবাসীর ফিটন গাড়ি সেই কবরখানার পাশেই খারাপ হয়ে যায় এবং তখন রবার্ট দেখতে পায় যে এক বিশাল দেহী লোক কবর খুঁড়ে তার মধ্যে থেকে মরা বের করার চেষ্টা করছে। কিন্তু রবার্ট সেই কথা ফিরে গিয়ে গ্রামবাসীদের জানানোর আগেই সেই ভীষণ দর্শন দীর্ঘকায় ব্যক্তি রবার্টকে খুব মারাত্মকভাবে আহত করে। এরপরে ডক্টর সমীর স্থির করেন যে তিনি এই কবরখানার উপরে গোপনে নজরদারি চালাবেন। সেই পরিকল্পনা মতো ডক্টর সমীর আর তার প্রেমিকা কিরণ রাতের বেলায় কবরখানায় গিয়ে হাজির হন। এরপরে সেই দীর্ঘকায় ব্যক্তিটি কবর খুঁড়ে মৃতদেহ বের করার চেষ্টা করার সময় ডাক্তার সমীর তাকে হাতে নাতে পাকড়াও করার জন্য তার উপরে আচমকা চড়াও হন, কিন্তু সেই ব্যক্তিটি তার হাত ফসকে পালিয়ে যেতে সক্ষম হয়। ডাক্তার সমীর এবং কিরণ তার পিছু ধাওয়া করে এবং দেখা যায় যে সেই ব্যক্তিটি জঙ্গলের পাশে একটি বড় বাংলোয় ঢুকেই অদৃশ্য হয়ে যায়। সেই বাংলোটি ছিল সেই অঞ্চলেরই একজন বিখ্যাত বৈজ্ঞানিক এবং চিকিৎসক ডক্টর বিশালের, যিনি তার স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন। ডক্টর সমীর ডক্টর বিশালের বাংলোয় প্রবেশ করে তার ভেতরে একটা অদ্ভুত ধরনের ল্যাবরেটরি বা গবেষণাগার দেখতে পান। সেই সময়ে ডক্টর বিশাল আচমকাই সেখানে উপস্থিত হয়ে সমীরকে এবং কিরণকে তার বাংলোয় অনাধিকার প্রবেশের জন্য তিরস্কার করেন এবং ভালো মন্দ শুনিয়ে দেন। এই ডক্টর বিশাল ছিলেন একজন অদ্ভুত ধরনের ব্যক্তিত্ব। তিনি গোপনে তার ল্যাবরেটরিতে একটি অদ্ভুত বিষয় নিয়ে গবেষণা করতেন। তার এক্সপেরিমেন্টের বিষয় ছিল যে কোনো বিশেষ বন্যপ্রাণীর ক্ষমতা বা জিন
যদি মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তার ফলাফল বা পরিণাম কি হতে পারে। देखो डॉक्टर विशाल, हम तुम्हारा इलाज करेंगे, लेकिन पहले तुम अपने आप को पुलिस के हवाले कर दो। नहीं, मैं अपने आप को पुलिस के हवाले नहीं कर सकूंगा। এর পরে ঘটনার পরম্পরায় ডক্টর বিশাল ডক্টর সমীরের কাছে তার পূর্ব ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেন এবং সমীরকে তার বাংলোয় আমন্ত্রণ জানান। ডক্টর সমীর ডক্টর বিশালের বাংলোয় এসে তার এই অদ্ভুত এক্সপেরিমেন্টের কথা জানতে পেরে ওনাকে সতর্ক করে দেন এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু না করার পরামর্শ দেন। ডাক্তার বিশালের সাথে তার স্ত্রীর একদমই বনিবনা ছিল না। তার স্ত্রী ছিলেন মানসিক অবসাদগ্রস্ত এবং এই অবসাদগ্রস্ততা থেকে তিনি মদ্যপানও করতেন। মিসেস বিশাল সবসময় সন্দেহ করতেন যে তার স্বামী অন্য কোনো মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত আছেন। অবশ্য তার এই সন্দেহ অমূলক ছিল না। একদিন এই বিষয়কে কেন্দ্র করেই ডক্টর বিশাল এবং মিসেস বিশালের মধ্যে তুমুল অশান্তি হয় এবং এই ঝগড়া কিছুটা হিংসাত্মক রূপও নেয়। এরপরেই ডক্টর বিশালের অসতর্কতার সুযোগ নিয়ে মিসেস বিশাল ওনার শরীরের মধ্যে গবেষণাগারে ডক্টর বিশালেরই আবিষ্কৃত একটা লিকুইড সিরাম ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে দেন। সেই ইঞ্জেকশনের প্রভাবে প্রত্যেক দিন রাতের বেলায় কিছুক্ষণের জন্য ডক্টর বিশালের চেহারা ভয়ঙ্কর, বিভৎস এবং জান্তব হয়ে যেত। সত্তার এই পরিবর্তন হলেই ডক্টর বিশাল হিংস্র এবং রক্তপিপাসু হয়ে ওঠে আর রাতের বেলায় বাইরে বেরিয়ে গোটা এলাকা জুড়ে দহশত বা ত্রাসের সৃষ্টি করে। हेलो हेलो डॉक्टर विशाल, मेरी हालत बहुत खराब हो रही है। अगर तुमने जल्दी ही जहर उतारने की दवा मुझे नहीं दी तो मेरी पूरी ताकत खत्म हो जाएगी। এই ফিল্মে ডক্টর বিশালের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের বিখ্যাত চরিত্রাভিনেতা ওম শিব পুরী। এই চরিত্রের জন্য তাকে যে ধরনের মেকআপ করাতে হতো তাতে সময় লাগতো প্রায় 36 ঘন্টা। ব্রিটেনের খ্যাতনামা মাস্ক মেকার ক্রিস্টোফার টাকার রামসে ভাইদের প্রায় সমস্ত হরর মুভির জন্যেই মাস্ক সরবরাহ করেছিলেন। ফিল্ম দহশতের মাস্কও তার দ্বারাই নির্মিত হয়েছিল। मैं तुम्हारा इंतजार करूंगा। हाईवे पूना, माइलस्टोन 73। সেই মাস্ক ওমশিব পুরীকে পরিয়ে দিয়ে তার উপরে ঘন্টার পর ঘন্টা মেকআপ করা হতো। দহশতের পরিচালক তুলসী রামসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ডক্টর বিশাল কিভাবে মানুষ থেকে জান্তব মনস্টারে পরিণত হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে ডিটেলসে দেখানোর দরকার ছিল। ডক্টর বিশাল উল্টো দিকে মুখ ফিরিয়ে আছেন, তারপরে ক্যামেরার দিকে ইউ টার্ন করছেন একটা জান্তব মনস্টার হিসেবে। দৃশ্যটা এইভাবে দেখালে তার বিশ্বাসযোগ্যতা হ্রাস পেত। ওমশিব পুরীর শরীরে সেই ইনজেক্ট হওয়া কেমিক্যাল বা বিষের প্রভাবটা ধীরে ধীরে কেমনভাবে তার শরীরটাকে বদলে দিচ্ছে সেটা দেখানোটা ফিল্মের স্বার্থে খুব জরুরি ছিল। সেই সময়ে কম্পিউটার গ্রাফিক্স বা ভিএফএক্স ছিল না। আমরা দৃশ্যটা প্রচুর পরিশ্রম করেই দৃশ্যায়িত করেছিলাম। আমাদের সাথে অমানসিক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল অভিনেতা ওমশিব পুরীকেও। जब तक तुम मुझे जहर उतारने की दवा नहीं दोगे तुम्हें किरण हासिल नहीं होगी। তুলসী রামসের বক্তব্য অনুযায়ী তারা ওমশিব পুরীকে একটা টেবিলে শুইয়ে দিতেন এবং ওনার চেহারার উপরে একটু একটু করে ধাপে ধাপে মেকআপ করতেন। একটা স্টেজ বা পর্যায় পর্যন্ত মেকআপ হওয়ার পরে একটা মুভি ক্যামেরার সাহায্যে সিনেমার সিনেমাটোগ্রাফার গঙ্গু রামসে এবং কেশু রামসে ওমশিব পুরীর ফেসের ভিডিও তুলে রাখতেন। তার কিছুক্ষণ পরে আবার কিছুটা মেকআপ হওয়ার পরে আবার ওনার মুখের ভিডিও শ্যুট হতো। একটা শ্যুটে 24টা করে ফ্রেম থাকতো। এইভাবে একদম লাস্ট স্টেজ বা পর্যায়ে ওমশিব পুরীকে টাকারের মাস্ক পরিয়ে মেকআপ করানো হয়েছিল এবং শর্ট ক্যামেরায় কয়েদ করা হয়েছিল। এরপরে সমস্ত শটকে একের পর এক জুড়ে দিয়ে ওমশিব পুরীর মানুষ থেকে মনস্টার বা দানবে ট্রান্সফরমেশনটা দর্শকদের সামনে উপস্থিত করেছিলেন রামসে ভাইয়েরা। এই দৃশ্যটা এত নিখুঁতভাবে তোলা হয়েছিল যে স্ক্রিনে সেটাকে আদৌ মাস্ক বলে মনেই হয়নি, সেটাকে ডক্টর বিশাল রূপী ওমশিব পুরীর মুখাবয়ব বা ফেস বলেই মনে হয়েছিল। ফিল্ম দহশতের গল্পটা একটা সায়েন্স ফিকশন হলেও রামসে ব্রাদার্সদের ম্যাজিক টাচে এটাকে একটা হরর মুভি বলেই দর্শকদের মনে হবে।
সিনেমাতে সুজিত কুমার এবং রূপেশ কুমার বলিউডের দুইজন শক্তিমান অভিনেতাকে দুটি ক্যামিও রোলে দারুণভাবে ব্যবহার করেছিলেন রামসে ভাইরা। বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী কাজল কিরণকেও এই সিনেমাতে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ রোলে দেখা গেছিল। এই সিনেমাতে বাপি লাহিড়ী সুরারোপিত 3টে গান শুনতে কিন্তু খারাপ লাগে না। বলিউডের বর্ষীয়ান দুই অভিনেতা এবং অভিনেত্রী ভারত ভূষণ এবং নাদিরাকেও এই ফিল্মে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল। রামসে ভাইদের সাথে এটিই ছিল তাদের করা একমাত্র সিনেমা। এই সিনেমাটির অ্যাকশন এবং হরর সিকোয়েন্সগুলো খুবই উচ্চমানের। যারা হরর ভালোবাসেন, যারা রহস্য, রোমাঞ্চ এবং থ্রিল পছন্দ করেন, তাদের জন্য ফিল্ম দেহশত অবশ্যই একটি মাস্ট ওয়াচ মুভি।